শুভরাত্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিআরপিসির ৫ম নম্বর ক্লাসে আমরা রয়েছি। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানিয়ে ফেলবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলেও একটু জানিয়ে ফেলবেন। ক্লাসের লিঙ্কটা আমি আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিয়ে দেবো, যাতে আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা দ্রুত সময়ের মধ্যে যুক্ত নিতে পারেন। ওকে, আপনাদের জন্য অপেক্ষা করছি। খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত নেবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানিয়ে। সাউন্ড এবং আদার্স ইস্যু। আলহামদুলিল্লাহ, পুতুল আপু ভালো আছি। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? দ্রুত যুক্ত নেবেন, আমরা এক মিনিটের মধ্যে ক্লাসে চলে যাব। থ্যাংক ইউ। টলার চৌধুরী একটা কথা লিখেছেন। তারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জি, কারণ আপনারা ধরে নিতে পারেন যে প্রিলির পরে আপনারা রিটেনে যারা প্রিলিতে আছেন তারা মোটামুটি
রিটেনটাও একটু আগায় রাখবেন। এর কারণ হচ্ছে আপনারা ধরে নিতে পারেন যে প্রিলির পরে রিটেনে খুব একটা সময় পাবেন না, যেহেতু তারা অনেক যে এক্সামটা যেহেতু এই 25শে নভেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু নিতে পারে না। দ্যাট মিনস সেখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে তারা যে কোনো ভাবে ওভারকাম করবে। এবং এবছরের মধ্যে বার কাউন্সিলের যে সর্বশেষ যে আলাপ আলোচনা হয়েছে, এই বছরের মধ্যে তাদের টেন্ডেন্সি দুইটা এক্সাম নেওয়া, অর্থাৎ প্রিলি, এদের এদের ভাইবা শেষ করে আপনাদের প্রিলি রিটেন নেবে এবং এই বছরের শেষের দিকে অন্তত একটা প্রিলি নিয়ে রাখবে। হ্যাঁ? দুইটা এক্সামের কার্যক্রম এবছর যে কোনো ভাবে তারা শুরু করতে চাচ্ছে, এই হচ্ছে তাদের পরিকল্পনা। বিভিন্ন কারণে হয় নাই গত বছর, যেটা তারা ওভারকাম করতে চাচ্ছে। এই কারণে আপনারা যারা প্রিলি প্রিপারেশন নিচ্ছেন, এর পাশাপাশি প্রিলিটা একটু ভালোভাবে ডিটেইলস দেখেন, যেহেতু সময় আছে। আবার যদি সম্ভব হয় তাহলে রিটেনটার আগে। যাই হোক, আমরা চলে যাই আজকের সেশনে। আজকে আমরা সর্বশেষ ক্লাসে আমরা চার্জ সম্পর্কে দেখতেছিলাম। বলতেছিলাম যে চার্জ কিভাবে গঠন করে, কতটা অপরাধের চার্জ গঠন করা হবে, কার কার চার্জ একত্রে গঠন করা যায়, এইসব বিষয় নিয়ে আমরা আলাপ করি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে চার্জে ভুল। এখন চার্জ যিনি গঠন করে বা চার্জ যিনি রেডি করে, এই চার্জ রেডি করে মূলত হচ্ছে আদালত। তাহলে এই চার্জ প্রণয়ন করার দায়িত্ব থাকে আদালত। আদালত চার্জ প্রণয়নে অনেক সময় ভুল হতে পারে বা ভুল হওয়ার সম্ভাবনা। যদি চার্জে ভুল হয় তাহলে এটার ফলাফল কি? এর আগে আমরা একটু দেখবো যে চার্জে ভুল, এই যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্ট আসলে কি, চার্জে ভুল আসলে কাকে বলে। আমাদের যে সিআরপিসি আছে, সিআরপিসি 225-এ চার্জে ভুলের একটা সংজ্ঞা প্রদান করা হচ্ছে। এখানে বলা হয়েছে চার্জে যদি কোনো কিছু বাদ পড়ে, অর্থাৎ যে এলিমেন্ট গুলোর কথা বলছে এই এলিমেন্ট গুলো যদি বাদ পড়ে তাহলে এটা ভুল হতে পারে, বাট এটাকে ভুল বলার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত না আসামি বিভ্রান্ত হয় এবং এই বিভ্রান্তর ফলে ন্যায় বিচার ব্যাহত হয়। তাহলে বলেছে চার্জে ভুল বলতে চার্জে কোনো কিছু ইনফরমেশন বাদ করা বোঝায়। তাহলে সেকশন 225 এখানে বলছে চার্জে ভুলের সংজ্ঞা। চার্জে ভুল তার সংজ্ঞা বলছে 225। এখন যদি কোনো কিছু বাদ পড়ে, আর এই বাদ পড়ার কারণে যিনি আসামি আছেন তিনি যদি বিভ্রান্ত মানে হচ্ছে সঠিকভাবে এই বিষয়টা না বুঝতে পারে এবং এই বিভ্রান্তর ফলে যদি তার ন্যায় বিচার ব্যাহত, তখন এটাকে আমরা বলবো চার্জে একটা গুরুতর ভুল হয়েছে। কি হয়েছে? গুরুতর ভুল। তাহলে চার্জে যদি গুরুতর ভুল হয় তাহলে এই ভুলটাকে সংশোধন করার সুযোগ আছে। যদি চার্জে স্বাভাবিক ভুল থাকে, যে ভুলে ন্যায় বিচার ব্যাহত না হয়, সে ভুল আপনার হচ্ছে সমস্যা নাই। তো যে ভুলে বিভ্রান্ত সৃষ্টি হয়, অর্থাৎ যিনি আসামি আছেন সেই আসামি আত্মপক্ষ সঠিকভাবে আত্মপক্ষ সমর্থনে ব্যর্থ হয়, সেই ভুলটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা গুরুতর ভুল হলে করণীয়। সেকশন 227 এখানে বলছে গুরুতর ভুল হলে এটাকে সংশোধন করা যাবে। তাহলে চার্জ সংশোধন কখন করা যায়? চার্জ সংশোধন করা যায় রায়ের পূর্বে যে কোনো সময়। তাহলে আদালত যখন রায় দিবে সেই রায়ের পূর্বে যে কোনো সময় চার্জটাকে সংশোধন করা যাবে। এখন এই চার্জ সংশোধন করে আগে যে চার্জটা ছিল আপনি কি করছেন, ওই চার্জটাকে বাদ দিয়ে ওই চার্জটাকে চেঞ্জ করে নতুন একটা চার্জ গঠন করেছেন। তাহলে যখন আপনি নতুন চার্জ গঠন করবেন, আগের চার্জটাকে বাদ দিবেন, তখন আপনার একটা করণীয় আছে। এই করণীয়টা হচ্ছে পরিবর্তিত বা সংযোজিত চার্জটা আসামি পড়ে শোনাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। তাহলে যে চার্জটা পরিবর্তিত অথবা আমরা যেটাকে বলছি সংশোধিত, যে চার্জটা সংশোধিত হলো, এই সংশোধিত অথবা পরিবর্তিত যে চার্জ আছে সেটা কি করতে হবে? আসামিকে পড়ে শোনাবে এবং বুঝিয়ে দিবে। যে তাকে বলতে হবে আপনার বিরুদ্ধে নতুন করে এই চার্জ আনয়ন করা হয়েছে, এরপরে তাকে বুঝাই বলতে হবে যে এই কারণে এই চার্জ আনয়ন করা হয়েছিল, আগের চার্জটা কেন বাদ দিল। হ্যাঁ, এখন এই চার্জে যদি ভুল হয়, এই ভুলের ক্ষেত্রে দেখা যায় যে একবার সাক্ষী হয়ে গেছে, আমরা বলছি রায়ের পূর্বে যে কোনো সময় চার্জ সংশোধন করা। তাহলে দেখা গেল একবার সাক্ষী হয়ে গেছে,
এই সাক্ষীদের আগের চার্জ যেটা ছিল, অর্থাৎ যে চার্জটা প্রথমে গঠন করা হয়েছিল, সেই চার্জের উপর ভিত্তি করে সাক্ষীর সাক্ষ্য দিয়েছে। সেই চার্জের উপর ভিত্তি করে আসামি পক্ষ জেরা করেছেন। এখন এই মামলাটা সাক্ষী হওয়ার পরে চার্জটা সংশোধন। তাহলে এই সাক্ষীরা তো দিছে আগের চার্জের উপর ভিত্তি করে, এখন যেহেতু সংশোধনী হয়েছে, তাহলে এখন কি করা যাবে? এখন কি এই চার্জটা যেটা হয়েছে এটার উপর কি আমার নতুন করে সাক্ষী দিতে হবে? এই বিষয় নিয়ে কথা বলেছে সেকশন 231। সেকশন 231 বলছে, বিচার শুরু হওয়ার পর যদি চার্জ সংশোধিত হয়, যাদের সাক্ষ্য পূর্বে গৃহীত হয়েছে তাদের পুনরায় জবানবন্দি গ্রহণের করার অনুমতি দিতে হবে এবং আদালত চাইলে অতিরিক্ত সাক্ষী দিতে পারবে। সেকশন 231 তাহলে বলছে যে পুনরায় সাক্ষী আহ্বান এবং চার্জ যদি পরিবর্তন হয়, চার্জ পরিবর্তন হলে পুনরায় সাক্ষী আহ্বান করতে হবে, পুনরায় সাক্ষী আহ্বান করতে হবে এবং তাদের কি করতে হবে? জবানবন্দি গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। দেখুন, চার্জে যে ভুলটা হয়েছে, এই ভুলটা আমরা বলছি সংশোধন করা যাবে রায়ের পূর্বে যে কোনো সময়। এই ভুল চার্জের উপর বলছি, আবার কিন্তু ভুলটা হতে হবে গুরুতর ভুল। ভুল চার্জের উপর ভিত্তি করে যদি দণ্ড প্রদান করা হয়, তাহলে এটার ফলাফল কি হবে? ভুল চার্জের উপর ভিত্তি করে যে চার্জটা সঠিকভাবে গঠিত হয় না, সেই ভুল চার্জের উপর ভিত্তি করে যদি দণ্ড দেওয়া হয়, তাহলে এটার ফলাফল নিয়ে কথা বলছে। তাহলে গুরুতর ভুলের ফল এটাও আসতে পারে, বা ভুল চার্জের উপর ভিত্তি করে যদি দণ্ড দেয় এটার ফল। এখানে বলছে আপিল আদালত যেটা আছে, সেই আপিল আদালত অথবা হাইকোর্ট ডিভিশন, আপিল আদালত বা হাইকোর্ট ডিভিশন যিনি আছেন, তিনি কি করতে পারবেন? যদি দেখা যায় যে ভুল চার্জে দণ্ড দেওয়া হয়েছে, তাহলে আদালত নতুন অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে। নতুন চার্জ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে। কে দিতে পারে? আপিল আদালত অথবা হাইকোর্ট ডিভিশন। আচ্ছা, আপিল আদালত আর আরো একটা ক্ষমতা আছে 232 সাবসেকশন 2 অনুযায়ী। এখানে কি করতে পারে বলছে, যদি দেখা যায় যে এই অভিযোগের উপর ভিত্তি করে আসলে কোনো বৈধ চার্জই গঠন করার সুযোগ নাই, তখন আদালত কি করতে পারে? দণ্ডাদেশ বাতিল করতে, দণ্ডাদেশ রদ করে দিতে পারে। ঠিক আছে, তাহলে যদি দেখা যায় আসামির বিরুদ্ধে কোনো বৈধ চার্জ গঠন করার সুযোগ থাকে না, তখন আদালত এই যে দণ্ডটা প্রদান করেছে নিম্ন আদালত, সেই ক্ষেত্রে আপিল আদালত অথবা আমরা যেটাকে বলছি হাইকোর্ট ডিভিশন, সেই হাইকোর্ট ডিভিশন সেকশন 232 সাবসেকশন 2 অনুযায়ী এই যে চার্জটা আছে, এই চার্জের উপর ভিত্তি করে যে দণ্ডটা দিয়েছে, সেই দণ্ডটাকে রদ করে দিতে। ঠিক আছে, আদালত দণ্ডাদেশ রদ করে দিতে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। যদি বোঝা যায় তাহলে আমরা সামনে অগ্রসর হব। চার্জ গঠনের জন্য এইটুকু বিষয় দেখলেই চলবে। এখন একটা মামলায় বিচারিক কার্যক্রমে আমরা চার্জ গঠনটা দেখলাম, এই চার্জ গঠনের পরে আরো কিছু কার্যক্রম থাকে, সেই কার্যক্রম নিয়ে আমরা কথা বলবো। টোটাল চার্জ গঠন নিয়ে যে বিষয়গুলো দেখেছি, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন শুনবো, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হবো। আমরা এখন যে বিষয়টা, কিছু বিষয় দেখবো যে বিষয়গুলো ফৌজদারি মামলার কার্যক্রমের সাথে জড়িত। যেমন হচ্ছে রাজ সাক্ষ্যের যে বিষয়টা আছে সেটা জড়িত, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া যেটা আছে সেটা জড়িত, মামলা নিষ্পত্তির সময় জড়িত, আত্মপক্ষ সমর্থনের বিষয়টা জড়িত, সাক্ষ্যের বিষয়টা জড়িত, রায়ের বিষয়টা জড়িত। এই কার্যক্রমগুলো কিভাবে হয় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। অর্থাৎ এখন আমরা সেকশন 337 থেকে বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। চার্জ গঠনের পরে আনুষ্ঠানিকভাবে একটা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়ে বিচারিক স্তরে শুরু হয়। এখন এই বিচারিক স্তরে কোন আদালত কিভাবে বিচার করবে সেটা আমরা দেখেছি। এই বিচার কার্যক্রমে একটা জিনিস আছে যেটাকে আমরা বলে থাকি দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা। ঠিক আছে, তাহলে এই যে দুষ্কর্মের সহযোগীকে ক্ষমা, সেই দুষ্কর্মের সহযোগীর ক্ষমার বিষয়টা দেখব, যেটাকে আমরা আমাদের প্রচলিত যে ভাষায় আছে এটাকে আমরা অ্যাপ্রুভার বলে থাকি, অর্থাৎ রাজসাক্ষী শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি। এই যে রাজসাক্ষীর বিধান আছে বা অ্যাকম্পালিসের যে টেন্ডার অফ পার্ডন, অ্যাকম্পালিসের যে কনসেপ্ট আছে, সেই টেন্ডার অফ পার্ডন অ্যাকম্পালিসের বিষয়টা নিয়ে আমরা, ঠিক আছে। তাহলে আপনাদের
আমরা একটু দেখি রাজসাক্ষীর যে কনসেপ্ট আছে সেই রাজসাক্ষীর কনসেপ্ট একটু দেখি। তাহলে একটা মামলায় কখন একজন ব্যক্তিকে রাজসাক্ষী করা হবে, কি শর্তে রাজসাক্ষী করা হয়, রাজসাক্ষী যদি হয় তার ফলাফল কি? তাহলে এই রাজসাক্ষীর যে কনসেপ্ট আছে এটা নিয়ে সেকশন 337 থেকে সেকশন 339 পর্যন্ত আলাপ করেছে। আচ্ছা, এখন এখানে দেখেন 337 একটা কি আছে, বলেছে টেন্ডার অফ পার্ডন অ্যাকম্পানিস। মানে এই কনসেপ্ট একটা মনে রাখেন। যদি হুবহু ইংরেজিতে আপনাদের কোশ্চেন দিয়ে বলতে পারে টেন্ডার অফ পার্ডন অ্যাকম্পালিস, এই বিধানটা কোথায় আছে, বা অ্যাকম্পালিস, টেন্ডার অফ পার্ডন অ্যাকম্পালিস কোন ধারার সাথে সম্পৃক্ত? সেকশন 337 ধারার সাথে সম্পৃক্ত, ঠিক আছে। আবার এটা কিন্তু 338 ধারার সাথে সম্পৃক্ত। তাহলে যদি শুধু এইভাবে আসে টেন্ডার অফ পার্ডন অ্যাকম্পালিস, তাহলে আপনি সেকশন 337 এটা লিখলেই হবে, ঠিক আছে। যদি 337 না থাকে তাহলে 338 ব্যবহার করলে হবে। এখন 337 ধারা অনুযায়ী কে কে টেন্ডার মানে পার্ডন করতে পারে, কে কে ক্ষমা করতে পারে? ইট ইজ নট হস্টাইল উইটনেস। এটা হস্টাইল উইটনেস না, এটাকে রাজসাক্ষী বলা হয়। হস্টাইল উইটনেস আলাদা জিনিস। তাহলে টেন্ডার অফ পার্ডন অ্যাকম্পালিস, অ্যাকম্পালিস মানে কি? অ্যাকম্পালিস মানে হচ্ছে সহযোগী আসামি, অর্থাৎ যারা একত্রে অপরাধ করে। তাহলে যারা একত্রে অপরাধ করে তারা তো আর তারা রাজসাক্ষী হতে পারে। কিভাবে রাজসাক্ষী হতে পারে? যেমন রহিম এবং করিম দুইজন মিলে চুরি করতে গিয়েছে। এখন এই যে চুরি করতে গিয়েছে এই বিষয়টা সত্যতা রহিম স্বীকার করে নিল যে হ্যাঁ আমি চুরি করতে গিয়েছিলাম, আমার সাথে করিমও ছিল, এইভাবে আমরা চুরি করেছি, চুরি করে আমরা মালামাল এইখানে রেখেছি। এই যে বক্তব্যটা প্রদান করলো, এই বক্তব্যটা হচ্ছে তিনি রাজসাক্ষী হিসেবে প্রদান করলেন। যদি রাজসাক্ষী হিসাবে কেউ প্রদান করে তাহলে তাকে ক্ষমা করার বিধান আছে। আপনারা সম্প্রতি একটা মামলা দেখবেন যে সাবেক যে আইজি ছিল সেই আইজি কিন্তু এই রাজসাক্ষী হয়েছে একটা মামলা, ঠিক আছে, এটা হচ্ছে রাজসাক্ষী। এখন এই রাজসাক্ষী 337 ধারা অনুযায়ী রাজসাক্ষীকে ক্ষমা কে কে করতে পারে? 337-এ বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এই যে মামলা আছে সেই মামলা ক্ষমা করতে পারবে। তাহলে এক নম্বরে বলছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর একটা বলছে ফার্স্ট ক্লাস যিনি ম্যাজিস্ট্রেট আছে সেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এটা ক্ষমা করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ক্ষমাটা করতে পারে কোন পর্যায়ে? 337 দ্বারাই বলছে এই ক্ষমা করতে পারে তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে। তদন্ত পর্যায়ে ক্ষমা করতে পারে, অনুসন্ধানের পর্যায়ে ক্ষমা করতে পারে, অথবা বিচারের যে কোনো পর্যায়ে, বিচারের যে কোনো পর্যায়ে হচ্ছে এটাকে ক্ষমা করতে পারবে, ঠিক আছে। এরপর 338 দ্বারা এখানেও ক্ষমা করার বিধান রাখা হয়েছে। এখানে পারে কে ক্ষমা করতে? বলছে 338 দ্বারা যে ক্ষমা করার বিধান সেটাকে বলছে এইটা ক্ষমা করতে পারবে, সিজিএম ক্ষমা করতে পারবে, দায়রা আদালত ক্ষমা করতে পারবে, সিএমএম ক্ষমা করতে পারবে। এবং এই ক্ষমাটা কখন করতে পারবে? তাহলে 338 দ্বারা ক্ষমা করতে সিজিএম, সিএমএম, দায়রা আদালত যারা আছে, আগে দায়রা লেখে, আগে দায়রা আদালত, এই দায়রা আদালত ক্ষমা করতে পারবে, সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ক্ষমা করতে পারে, সিএমএম ক্ষমা করতে পারে। এই যে ক্ষমা করতে পারে, কখন ক্ষমা করতে পারে? বলছে রায়ের পূর্বে যে কোনো সময়, রায়ের পূর্বে যে কোনো সময়, অর্থাৎ যখন রায় দিবে সেই রায় দেওয়ার আগে যে কোনো স্তরে এই ক্ষমাটা তারা মঞ্জুর, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ক্ষমাটা প্রদান করবে এই ক্ষমতাটা কেন প্রদান করবে? এই ক্ষমা প্রদান করার মূল শর্ত হচ্ছে সম্পূর্ণ, এটা শর্তটা হচ্ছে সম্পূর্ণ সত্য, সম্পূর্ণ সত্য বর্ণনা দেয়া বা স্বীকার করে নেয়া। তাহলে তাকে কেন ক্ষমা করবে? একজন আসামি যিনি অপরাধ সংগঠন করছে তাকে আপনি ক্ষমা করবেন, কেন ক্ষমা করবেন? ক্ষমা করার শর্ত হচ্ছে সম্পূর্ণ সত্য প্রকাশ করা। এই ঘটনা সম্পর্কে যে সত্য আছে সব বিষয়গুলো প্রকাশ করা হচ্ছে তার বিরুদ্ধে, এই শর্ত হচ্ছে তাকে ক্ষমা করা হবে। আশা করি জিনিসটা বুঝতে। এখন অনেক সময় দেখা যায় যে ব্যক্তিকে, আচ্ছা, আর একটা বিষয় একটু মনে রাখবেন, যদি কাউকে ক্ষমা করা হয় তিনি যদি পূর্বে জামিনে না থাকে তাহলে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তিনি আটক থাকবেন। বুঝতে পেরেছেন? তাহলে যাকে ক্ষমা করা হবে তিনি যদি পূর্বে জামিনে না যান তাহলে যে পর্যন্ত বিচার শেষ না হয় সে পর্যন্ত তাকে আর জামিন প্রদান করা হবে না। তাহলে কারণ হচ্ছে তাহলে তিনি প্রভাবিত হতে পারেন, তাকে হত্যার হুমকি তৈরি হতে পারে, তাকে যে কোনো নিখোঁজ হয়ে যেতে পারেন এই কারণে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে এই ক্ষমা হলো, ক্ষমা হওয়ার পরে দেখা গেল তাকে আহ তিনি সত্য স্বীকার করলেন অথবা সত্য স্বীকার করলেন না।
এখন তাহলে ফলাফলটা কি হবে? এই ফলাফল নিয়ে কথা বলছে সেকশন 339। বলছে তিনি যদি তার যে ক্ষমার শর্ত আছে এই ক্ষমার শর্ত যদি তিনি পালন না করে তাহলে তাকে আবার বিচার শুরু করা যাবে। আর ক্ষমার শর্ত যদি পালন করে তাহলে কি হবে? 349 বলছে যে যদি তিনি ক্ষমার শর্ত পালন না করেন তাহলে এই ক্ষমার শর্ত যে পালন করে না এই অভিযোগটা করবে কি? আদালত করবে না, পাবলিক। 339 ধারা মোতাবেক পাবলিক প্রসিকিউটর যদি থাকে তিনি যদি মতামত প্রকাশ করেন, মতামত প্রকাশ করে প্রকাশ করেন যে আসামি ক্ষমার শর্ত পালন করে নাই, পালন করেনি, তাহলে তার আবার যে মামলায় তাকে ক্ষমা করা হয়েছিল সেই মামলায় আবার বিচার করা শুরু হবে, বিচার শুরু হবে, বিচার শুরু। আচ্ছা, আর যদি দেখা যায় যে এই আসামি আছেন তিনি শর্ত সমূহ পালন করেছেন, শর্ত পালন করেছেন, তাহলে কি করা যাবে? তাকে খালাস প্রদান করা। ঠিক আছে? তাহলে রাজসাক্ষী যদি তার যে সকল শর্তে ক্ষমা করেছিল সেই সকল শর্ত পালন করলে তাকে খালাস। আর যদি দেখা যায় যে তিনি এটা পালন করেনি তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে? বিচার শুরু করা যাবে। তবে এই যে বিচার কার্যক্রম এটা শুরু করতে হবে পিপি যদি মতামত দেয় যে তিনি সাক্ষ্য মানে আমার শর্ত পূরণ করে তখনই মাত্র বিচার শুরু করা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমরা যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আর একটা কার্যক্রম আমরা দেখতে পাই আদালতের, সেটাকে আমরা বলে থাকি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যেটাকে আমরা বলে থাকি অনুপস্থিতিতে বিচার। তাহলে এখন আমরা একটু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া নিয়ে আচ্ছা, এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টা আলাপ করছি রাজসাক্ষীর ক্ষমা, সেই ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হব। আমরা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা নিয়ে আমরা একটু কথা আচ্ছা, এখন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া কি? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বলতে বোঝায় অনুপস্থিতিতে বিচার। এখন অনুপস্থিতির বিচার কার্যক্রম কখন শুরু হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধির সেকশন 339, এই 39-এর বি নামক একটা ধারা আছে, সেই ধারায় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া নিয়ে আলাপ। দেখেন, আদালতের কাজ হচ্ছে একজন আসামিকে উপস্থিত করা। তাহলে আদালত যদি একজন আসামিকে উপস্থিত করতে চায় তাহলে তাকে সমন দিবে, ওয়ারেন্ট দিবে। এই যে সমন বা ওয়ারেন্ট দেওয়া হলো, এই সমন বা ওয়ারেন্ট পেয়ে তিনি যদি হাজির না হয়, অথবা সমন এবং ওয়ারেন্ট দেওয়ার পরে তাকে তার সম্পত্তি ক্রোক করতে চাইবে, হুলিয়া করবে, ক্রোক করবে, এরপরে যদি হাজির না হয় তাহলে আদালত এই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া শুরু করবে। তাহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া শুরু করতে বলা হয়েছে আদালত প্রথম প্রসেস ইস্যু, এই প্রসেস ইস্যু করবে। এরপরে আদালত এই প্রসেস ইস্যু করার পরেও যদি আদালত দেখেন যে এই আসামি ইচ্ছাকৃতভাবে পলাতক আছে, ইচ্ছাকৃতভাবে পলাতক, তাহলে আদালত যে কাজটা করবেন সেটা হচ্ছে একটা, আগে ছিল দুইটা, একটা বহুল প্রচারিত বহুল প্রচারিত প্রচারিত দৈনিক জাতীয় পত্রিকায়, জাতীয় পত্রিকায় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিবে। এই দৈনিক জাতীয় পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিবে তাকে নির্ধারিত দিনে নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার নির্দেশ দিবে। ঠিক আছে? একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে। এইটা যদি তিনি ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হওয়ার পরে আদালত ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বা অনুপস্থিতিতে বিচার যেটা আছে, অনুপস্থিতিতে অনুপস্থিতিতে বিচার শুরু করবে। হ্যাঁ, এখন দুইটা বিষয়। একটা হচ্ছে আমরা অনেক সময় এটা দেখি যে একজন ব্যক্তি তিনি আদালত থেকে জামিন নিল,
একজন ব্যক্তি আদালত থেকে জামিন নিয়েছে, জামিন নেওয়ার পরে ওই ব্যক্তি আর আদালতে হাজির হয় না, তাহলে দুইটা বিষয়, একটা হচ্ছে যদি কেউ জামিন নিয়ে হাজির না হয়, জামিন পেয়েছে, জামিন পাওয়ার পরে তিনি পালাতক, তাহলে তার ক্ষেত্রে কি এই পদ্ধতি প্রয়োজন আছে কিনা, অর্থাৎ তার ক্ষেত্রে কি বহুল প্রচারিত একটা দৈনিক মিনিমাম বহুল প্রচারিত একটা দৈনিক জাতীয় পত্রিকায় কি তাকে তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে কিনা? উত্তর হচ্ছে না। যে ব্যক্তি জামিন পেয়ে পালাতক হলো তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। তাহলে কার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য? যে ব্যক্তি শুরু থেকে পালাতক, অর্থাৎ এখন পর্যন্ত একবারও আদালতে হাজির হয় নাই, সেই ব্যক্তির ক্ষেত্রে তাকে জ্ঞাত করার জন্য বা তাকে জানানোর জন্য এই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার যে বিধান আছে সেই বিধানে একটা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে কার ক্ষেত্রে দিবে, কার ক্ষেত্রে দিবে না। এখন যে এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে আমাদের যে বিচার ব্যবস্থা, সেই তিন ধরনের বিচারিক কার্যক্রম সংগঠিত হতে পারে তিন ক্যাটাগরির আদালত। এখন এই বিচার ব্যবস্থা কতদিনের মধ্যে শেষ হবে, এই টাইম ফ্রেমটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে আমরা এখন একটু দেখো মামলা নিষ্পত্তির সময়। দেখেন, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সেকশন 339 সি, এই 339 সিতে মামলা নিষ্পত্তির সম্পর্কে বলা আছে। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে তো এক ধরনের মামলা আমরা দেখি, সংক্ষিপ্ত পদ্ধতি ছাড়া যে আমরা দেখি ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচার আছে, আর একটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি সেশন আদালতের যে বিচারটা, সেই ম্যাজিস্ট্রেট আদালতে কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে এবং সেশন আদালতে কতদিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলেছে। আচ্ছা, অর্থাৎ হলো তার ক্ষেত্রে কি Okay. তাহলে এখন আমরা একটু দেখি 339 এখানে বলছে এ ম্যাজিস্ট্রেট শ্যাল কনক্লুড দ্য ট্রায়াল অফ কেস উইথিন 180 days ফ্রম দ্য ডেট অফ দ্য হুইচ দ্য কেস ইজ রিসিভড ফর হিম। তাহলে বলছে তিনি ম্যাজিস্ট্রেট আছেন, সেই ম্যাজিস্ট্রেট অবশ্যই অবশ্যই 180 দিনের মধ্যে বিচার কার্য সম্পাদন বিচার সম্পাদন। এই যে বিচারটা সম্পাদন করবেন কোন দিন থেকে বলছে, হুইচ কেস ফর ট্রায়াল, অর্থাৎ যেদিন তিনি বিচারের জন্য মামলাটা গ্রহণ করলেন, যেদিন তিনি বিচারের জন্য মামলা গ্রহণ করেন, বিচারের জন্য মামলা গ্রহণ, অর্থাৎ একদম মামলা শুরু থেকে কিন্তু 180 দিন না। মানে একটা মামলা বিচারের জন্য কখন গ্রহণ করা হয়? যখন মামলাটা টেকিং কগনিজেন্স হয়, সমন বা ওয়ারেন্ট দেয়, এই সমন বা ওয়ারেন্ট দেওয়ার পরে যখন আসামি হাজির হয়, আসামি হাজির হলে এই মামলাটাকে বিচারিক আদালতে বদলি করা হয়। এই বিচারিক আদালতে বদলি করা হলে বিচারক কি করেন, এই মামলাটাকে আমলে গ্রহণ করেন বিচারের জন্য। তাহলে যেদিন তিনি বিচারের জন্য গ্রহণ করলেন সেই দিন থেকে 180। আচ্ছা, যদি সেশন জাজ হয়, সেশন জাজ হলে কতদিন বলছে? সেশন জাজ হলে 360 দিন সময় পাবে। এই 360 দিন সময় পাবে কতদিন থেকে বলছে? এই যে সেম জিনিস, 360 দিন সময় পাবে সেশন জাজ এই যেদিন বিচারের জন্য গ্রহণ করলেন, বিচারের জন্য গ্রহণ করার পর থেকে 360 দিনের সময় পাবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা আত্মপক্ষ সমর্থনের যে কনসেপ্টটা আছে, সেই আত্মপক্ষ সমর্থনে সেটাকে আমরা বলে থাকি সেলফ ডিফেন্স। হ্যাঁ, আসামির যে আদালতে যে সেলফ ডিফেন্স আছে, সেই সেলফ ডিফেন্স এই কনসেপ্টটা নিয়ে একটু কথা বলবো, বা আত্মপক্ষ সমর্থনের যে কনসেপ্টটা আছে সেটা নিয়ে একটু কথা। কোয়েশ্চেন আছে কিনা বুঝতে পেরেছি, সব সহজ জিনিস, আশা করি বুঝতে পেরেছি। এখন এই ক্ষেত্রে একটা প্রয়োগ কিন্তু আছে, যদি 360 দিন বা 180 দিনের মধ্যে বিচার শেষ না করা যায়, তাহলে আদালত জামিন অযোগ্য মামলায় জামিনের বিষয় বিবেচনা করতে পারে। আদালত জামিন অযোগ্য মামলায় জামিনের বিষয় বিবেচনা করতে পারে। বিচারিক কার্যক্রমে আমরা আরেকটা বিষয় দেখতে পাই, যেটা একদম ম্যান্ডেটরিলি, সেটাকে বলে থাকি আমরা আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হয়।
এই আত্মপক্ষ সমর্থনের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে কে কে আত্মপক্ষ সমর্থন পাইতে পারে, কখন পাইতে পারে, কিভাবে পাইতে পারে, সেই বিষয়টা নিয়ে একটু। তাহলে আত্মপক্ষ সমর্থনের বিষয় নিয়ে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধি 340 থেকে 343 ধারা পর্যন্ত আলাপ করেছে আত্মপক্ষ সমর্থন। আত্মপক্ষ আত্মপক্ষ সমর্থন আত্মপক্ষ সমর্থন নিয়ে সেকশন 340 থেকে সেকশন 343 পর্যন্ত আলাপ। আত্মপক্ষ সমর্থন কি? দেখেন, প্রত্যেকটা আসামির এটাকে বলা হয় যে কনসেপ্ট অফ ন্যাচারাল জাস্টিস। তাহলে কনসেপ্ট অফ ন্যাচারাল জাস্টিসের সাথে এই কনসেপ্টটা সম্পৃক্ত। ন্যাচারাল জাস্টিস, ন্যাচারাল জাস্টিসটা কি? ন্যাচারাল জাস্টিস হচ্ছে তুমি অপর পক্ষকে শ্রবণ করো, অপর পক্ষকে শ্রবণ না করে কোনো কি করা যাবে না, কোনো মামলায় দণ্ড দেওয়া যায় না। আপনি শুধুমাত্র এক পক্ষকে শ্রবণ করে আপনি একটা মামলায় কি করতে পারবেন না, কনক্লুশনে যেতে পারবেন। তাহলে এই যে অপর পক্ষকে শ্রবণ করো, দ্যাট মিনস হচ্ছে যার বিরুদ্ধে মামলা হলে সেই পক্ষকে আপনাকে শুনতে হবে। সেই পক্ষকে শোনার একটা উপায় হচ্ছে আত্মপক্ষ এর সুযোগ তৈরি করে। এখন আত্মপক্ষ সমর্থনের বিষয় নিয়ে প্রথম বলছে সেকশন 340। এখানে বলছে ফৌজদারি আদালতে অভিযুক্ত কোনো ব্যক্তি কিংবা আদালতের এই বিধির অধীন যার বিরুদ্ধে কার্যক্রম দায়ের করা হচ্ছে তার কৌশলীর দ্বারা আত্মপক্ষ সমর্থন। অর্থাৎ একজন ব্যক্তি যে তার আইনজীবীর মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে পারবে বা আত্মপক্ষ সমর্থন করতে পারবে, এই বিষয় নিয়ে বলছে 340-এর সাবসেকশন এ। অর্থাৎ আইনজীবীর মাধ্যমে, যেটাকে আমরা কৌশলী বলে থাকি, আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন, মাধ্যমে আত্মপক্ষ সমর্থন। অর্থাৎ ওই ব্যক্তি যে বিষয়টা বলতে যাচ্ছে সেই বিষয়টা তার আইনজীবীর মাধ্যমে কি করতে পারবে, বলতে পারবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এখন এখানে একটা বিষয় দেখবেন, 340-এর সাবসেকশন 3, এখানে বলছেন অভিযুক্ত যে কোনো ব্যক্তি তার আত্মপক্ষ সমর্থনের যোগ্য সাক্ষী আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারেন। 340-এর সাবসেকশন 3-তে বলছে যে অভিযুক্ত ব্যক্তি নিজেই একজন আত্মপক্ষ সমর্থনের জন্য যোগ্য ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের জন্য, আত্মপক্ষ সমর্থন অর্থাৎ নিজের পক্ষে নিজে সাক্ষী দেওয়ার জন্য, সমর্থনের জন্য যোগ্য ব্যক্তি। এই গেল। দ্বিতীয় যে বিষয়টা বলছে সেটা হচ্ছে তার বিরুদ্ধে বা তার সাথে অভিযুক্ত করা হয়েছে এমন বিরুদ্ধে তিনি মিথ্যা প্রমাণ করার জন্য শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবেন। তাহলে যিনি অভিযুক্ত ব্যক্তি আছেন সেই ব্যক্তি তার পক্ষে অথবা তার সাথে যারা অভিযুক্ত আছে, তার সাথে যারা অভিযুক্ত আছে তাদের পক্ষে, অভিযুক্ত আছে তাদের পক্ষে শপথপূর্বক জবানবন্দি দিতে পারবে, জবানবন্দি। এটা হচ্ছে সহজ কথা। আর এটা যদি একটু ঘুরিয়ে বলি, যে নিজের পক্ষে যে অভিযোগ, নিজের বিরুদ্ধে যে অভিযোগ আছে, তার সহযোগী আসামির বিরুদ্ধে যে অভিযোগ আছে, এইটা মিথ্যা প্রমাণের জন্য, তার পক্ষে এটা মিথ্যা প্রমাণের জন্য তিনি কি করতে পারেন, জবানবন্দি প্রদান করতে পারেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এরপরে 341 দ্বারা না দেখলেও চলবে, 341 দ্বারা এটা আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না, যেটাকে বলছে আসামি কার্যক্রম বুঝিতে না পারলে সেক্ষেত্রে পদ্ধতি লাগবে না। 342, যেটা নিয়ে আমরা বারবার বলেছি, ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রমে বলেছি 342, সেশন আদালতের কার্যক্রমে বলছে 342 এর পদক্ষেপ নিতে হবে। তাহলে 342 দ্বারা যে কার্যক্রমটা আছে সেই 342 দ্বারা কার্যক্রম, 342 দ্বারা যে কার্যক্রম, এটাকে বলা হয় সাফাই সাক্ষী। এই যে কনসেপ্ট আছে এটাও কিন্তু সাফাই সাক্ষীর কনসেপ্ট, বাট এই সাফাই সাক্ষীটা দিতে হলে আদালতের অনুমতি নিতে হয়। আদালতের অনুমতি নিলে, আদালত অনুমতি দিলে তখন সাক্ষী দিতে হয়। আর এই যে 342, এটা আদালতের অনুমতি নিতে হবে না, আদালত নিজেই বাধ্য হয়ে এটাকে জিজ্ঞেস। ঠিক আছে, 342-এর পদক্ষেপটা কখন আসে? 342-এর পদক্ষেপটা আসে যখন প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য সমাপ্ত হয় বা বাদী পক্ষের সাক্ষ্য সমাপ্ত, এই বাদী পক্ষের সাক্ষ্য সমাপ্ত হওয়ার পরে আদালত যে কাজটা করবে সেটা হচ্ছে এই যারা আসামি আছে সেই আসামিদেরকে আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান করবে, আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান। ঠিক আছে, তাহলে এই যে আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান করা, এটা কি বলা হয়, সাফাই সাক্ষী। তাহলে এটা হয় 342 এ। তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আসামিরা আছে তাদেরকে প্র্যাকটিক্যালি বলা হয় যে আপনাদের বিরুদ্ধে অমুক 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 সাক্ষী সাক্ষ্য দিয়েছে, হ্যাঁ,
এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি PW1 2 3, অর্থাৎ পিডব্লিউ মানে হচ্ছে প্রসিকিউশন উইটনেস। হ্যাঁ, আপনার বিরুদ্ধে PW1 2 3 বা এমুক অমুক সাক্ষী দিচ্ছে। এরপর তাকে জিজ্ঞেস করা হয় এই যে সাক্ষী দেওয়া হয়েছে এটা আপনার শ্রবণ করেছেন কিনা, আপনি এই সাক্ষ্যের বিষয়ে কিছু কোনো বক্তব্য আছে। এরপর বলবে আপনি নিজে সাক্ষী দিতে চান কিনা, আপনার পক্ষে কোনো দলিল সাবমিট করতে চান কিনা। এরপরে যদি এই যে সাক্ষীটা দেওয়া হয় এটাকে বলে DW, ডিফেন্স উইটনেস, ঠিক আছে। তাহলে যদি কোনো আসামি সাক্ষী দিতে চায় সেই ছাপাই সাক্ষ্যটাকে বলা হয় DW, ডিফেন্স উইটনেস। যদি ডিফেন্স উইটনেস দিতে চায় তাহলে ডিফেন্স উইটনেস দিবে, আর যদি ডিফেন্স উইটনেস না দিতে চায় তাহলে মামলাটা সরাসরি খুলে যাবে, ঠিক আছে। তাহলে আত্মপক্ষ সমর্থনের যে কার্যক্রমটা আছে সেই কার্যক্রমের বিষয় নিয়ে আমরা কথা বলেছি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে হবে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে অগ্রসর হব। এখন আমরা যে কনসেপ্ট নিয়ে কথা বলবো সেটাকে আমরা বলে থাকি ফৌজদারি মামলার যে ফৌজদারি মামলা যে স্থগিত বা কার্যক্রম যে স্থগিত করা যায় বা মুলতবি করা যায় সেই মুলতবি রাখার বিষয়টা আছে সেটা নিয়ে একটু কথা, ঠিক আছে। কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করবেন, আর না থাকলে আমরা সামনে অগ্রসর হবো। সাধারণত আমরা কি দেখি, সাধারণত আমরা দেখি যে আমাদের যে দেওয়ানি মামলা সেই দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা দেওয়ানি মামলা মুলতবি করা যায়। অর্ডার 17 টোটালটাই দেওয়ানি মামলার মুলতবি কার্যক্রম নিয়ে আবার। ফৌজদারি মামলা কি মুলতবি করা যায়? হ্যাঁ, ফৌজদারি মামলা মুলতবি করা যায়। এই মুলতবিটা করা যায় 344 দ্বারা। তাহলে দেখবেন 344 দ্বারা যে টাইটেল আছে এটা একটু লক্ষ্য করেন, এখানে দেখবেন বলা হয়েছে পাওয়ার টু পোস্টপোন অর অ্যাডজার্ন প্রসিডিং। তাহলে পাওয়ার টু পোস্টপোন মানে হচ্ছে স্থগিত রাখা, আর অ্যাডজার্ন মানে হচ্ছে মুলতবি রাখা। তাহলে একটা আদালতের কি কি কার্যক্রম ক্ষমতা আছে, ফৌজদারি আদালতের কার্যক্রম স্থগিত করার ক্ষমতা আছে, আবার মুলতবি রাখারও ক্ষমতা আছে। এখন এই স্থগিত বা মুলতবি তিনি কখন রাখবেন? দেখেন এখানে বলছে সাক্ষীর অনুপস্থিতি অথবা অন্য কোনো যুক্তিসঙ্গত যদি কারণ থাকে তাহলে একটা মুলতবি, একটা ফৌজদারি মামলা মুলতবি রাখা। তাহলে বলছে সাক্ষীর অনুপস্থিতিতে অথবা যদি দেখা যায় অন্য কোনো যৌক্তিক কারণে কার্যক্রম কি রাখা যায়? মুলতবি বা স্থগিত রাখা। আচ্ছা, এখন এইখানে একটা সুযোগ আছে, দেখবেন এখানে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটা রিমান্ড শব্দটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। বলা হয়েছে যে রিমান্ডের একটা বিধান এখানে রাখা হয়েছে। এখন এইটা আবার কেমন রিমান্ড? একটা রিমান্ড তো আমরা দেখেছি, দেখেন বলছে provided that no magistrate shall remand accused person to custody under this section for term exceeding 15 days। এখানে রিমান্ড শব্দটা আপনারা পাবেন। এখন এই রিমান্ড আবার কেমন রিমান্ড? রিমান্ড শব্দের অর্থ হচ্ছে ফেরত পাঠানো। তাহলে যদি প্রশ্ন আসে যে নিচের কোন ধারা রিমান্ড শব্দটা ব্যবহার করা হয়েছে, সেকশন 344 এর রিমান্ড শব্দটা ব্যবহার করা হয়েছে। 167 সাবসেকশন 2 167 দ্বারা কিন্তু সরাসরি রিমান্ড শব্দটা ব্যবহার করা হয় না। 167 বলা হয় কাস্টডি অফ পুলিশ। হ্যাঁ, অর্থাৎ পুলিশের কাস্টডিতে নেওয়ার আবেদন, নট রিমান্ড। বাট প্রচলিত ভাবে ওই শব্দটাকে আমরা রিমান্ড আকারে ব্যবহার করে থাকি। বাট রিমান্ড যেটা দেওয়া হয় বা রিমান্ডের শব্দটা ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হচ্ছে 344 ধারায় রিমান্ডের কনসেপ্ট। এখন এই রিমান্ডে কখন প্রেরণ করা হয়, ঠিক আছে। 344 দ্বারা যে রিমান্ডটা প্রেরণ করা হয় এটাকে বলা হয় কাস্টডি অফ কোর্ট। অর্থাৎ এইটা পুলিশের হেফাজতে দিবে না, এটা হচ্ছে কোর্টের হেফাজতে থেকে রিমান্ড হবে। কোর্টের হেফাজতে থেকে রিমান্ড মানে যেটাকে আপনারা বলেন জেল গেটে জিজ্ঞাসাবাদ আছে এইটা। হ্যাঁ, অর্থাৎ পুলিশকে কি করতে হবে, যেখানে তিনি আটক আছেন সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আসতে হবে। অর্থাৎ পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, থানায় নিয়ে আটকে মারতে পারবে না, ঠিক আছে। কাস্টডি অফ কোর্ট, এই যে রিমান্ডটা আছে এই রিমান্ডটা কখন দেওয়া হয়? বলছে আসামি অপরাধ করতে পারে এমন যদি পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া যায়। তাহলে আসামি অপরাধ করেছে, অপরাধের সাথে জড়িত মর্মে পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গেছে, তাহলে রিমান্ডে প্রেরণ করা যাবে। আর একটা বলা হয়েছে রিমান্ডের দ্বারা যদি আরো সাক্ষ্য সংগ্রহের সুযোগ থাকে, আরো সাক্ষ্য সংগ্রহ করা যাবে মর্মে যদি একটা সম্ভাবনা থাকে তখন হচ্ছে 344 দ্বারা যে রিমান্ডটা আছে সেই রিমান্ডটা প্রেরণ করা যায়। নিশ্চয় বুঝতে পেরেছেন কিনা? যদি বোঝা যায় তাহলে আমরা সামনে অগ্রসর হব। ফৌজদারি আদালতে
আরো একটা কার্যক্রম দেখি যেটাকে আমরা বলে থাকি আপোষ মীমাংসার কার্যক্রম, ঠিক আছে? এই যে আচ্ছা এটা একটু মনে রাখবেন যে এই যে রিমান্ডটা আছে এটা সর্বোচ্চ 15 দিন পর্যন্ত দেওয়া যাবে, সর্বোচ্চ 15 দিনের জন্য এই রিমান্ডটাকে দেওয়া যায়, সর্বোচ্চ 15 দিনের। ফৌজদারি মামলার আরো একটা কার্যক্রম আছে যে কার্যক্রমটাকে আমরা বলে থাকি আপনার আপোষ মীমাংসা। এই কনসেপ্টটা নিয়ে 345 দ্বারা আলাপ করা হয়েছে। সাধারণত আমরা জেনে থাকি যে ফৌজদারি যে মামলাগুলো আছে এই মামলাগুলো আপোষ করা যায় না, তবে কিছু কিছু মামলার কথা বলা হচ্ছে যেগুলো আপোষ করা যায়। তাহলে এখানে দুইটা ভাগ আছে। প্রথম যে ভাগটা আছে এই ভাগে বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়াই আপনি আপোষ করতে পারবেন। তাহলে এটা দুইটা ভাগ আছে। প্রথম ভাগে বলছে যে সকল মামলা আদালতের অনুমতি ছাড়া আপোষ করা যায়, আদালতের অনুমতি ব্যতীত আপোষ, অর্থাৎ এই আপোষ করতে আপনার আদালতের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। আপনি আপোষ করে এসে আদালতকে জানাইলেই হইলো যে আমাদের আপোষ হয়ে গেছে, মামলা উইথড্র করে শেষ। আর একটা আপোষ আছে যে আপোষটা আদালতের অনুমতি ছাড়া করা যায় না, অর্থাৎ আপনাকে আগে আদালতকে অবগত করতে হবে যে আমরা আপোষে যাচ্ছি। দ্বিতীয় ভাগে আছে এই 345-এর সেকেন্ড যে পার্ট আছে এখানে বলছে কিছু কিছু অপরাধ আছে যেটা হচ্ছে আদালতের অনুমতি ব্যতীত আপোষ করা যায় না, বা আদালতের অনুমতি নিয়ে আপোষ, এটা লিখি নিয়ে আপোষ করতে হয়। এখন প্রথম ভাগে যেটা আছে এখানে মোটামুটি 17 ধরনের অপরাধের কথা বলেছে, 17 ধরনের অপরাধ। এই 17 ধরনের অপরাধ আপনি আদালতের অনুমতি ছাড়াই আপোষ করতে পারেন, যেমন স্বাভাবিক আর এফরে এই যে অপরাধগুলো আছে। আর আদালতের অনুমতি নিতে হবে এই রকমের অপরাধের কথা বলছে মোট 45টা অপরাধের 45টা অপরাধের কথা বলছে যেখানে আদালতের অনুমতি নিয়ে আপনি আপোষ করতে পারেন। এখন যদি একটা আপোষ মীমাংসা সম্পাদন হয় তাহলে এই আপোষ মীমাংসা সম্পাদন হলে এটার ফলাফল হবে, বলছে এই আপোষ মীমাংসা সম্পাদনের ফলাফলটা হবে আসামি খালাস। তাহলে 345 ধারার কার্যক্রম ফুলফিল হলে আসামি কি পাবে? খালাস পাবে। এই খালাসের বিরুদ্ধে আবার প্রতিক্রিয়া কি? খালাসের বিরুদ্ধে আবার রাষ্ট্রপক্ষ চাইলে কি করতে পারবে? আপিল। আপোষটা কোন পর্যায়ে করা যাবে? আপোষটা রায় প্রদানের পূর্বে, অর্থাৎ সাজা ঘোষণার পূর্ব মুহূর্তে, যে কোনো সময়। ধরেন আজকে সাজা দিবে, আপনি আজকে আপোষ করে আসেন, আজকে রায় দিবে, আপনি আপোষ করে আসেন, আপনাকে আর সাজা বা রায় দেবে না। সাজার পূর্বে যে কোনো সময়, সাজা প্রদানের পূর্বে যে কোনো সময় আপনি আপোষ করেন, যে কোনো সময়। আচ্ছা, এখন একটা প্রশ্ন বলে, সেটা হচ্ছে একটা মামলা সাজা দিয়ে দিল, এরপরে কি আপোষ করা যায়? হ্যাঁ, তাহলে আপিল এবং রিভিশন পর্যায়ে আপোষ করা যায়। তাহলে কেউ চাইলে একটা ফৌজদারি মামলা, যে মামলাটা আপোষযোগ্য মামলা আছে সেই মামলাটা আপিল এবং রিভিশন যে পর্যায়ে আছে সেই রিভিশন পর্যায়েও একজন ব্যক্তি চাইলে আপোষ করতে পারেন। আপোষ করা থেকে তাকে পালিত রাখার সুযোগ, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা মনে রাখবেন একটা বিষয়, সেটা হচ্ছে আগে ছিল না 345-এর সাবসেকশন 8, এখানে আপোষের যে চুক্তি আছে সেই চুক্তিটা আদালত নথিভুক্ত করতে পারবে এবং চুক্তি বাস্তবায়নের ব্যবস্থা করতে পারবে। এটা আগে ছিল না। তাহলে পক্ষদের মধ্যে যদি কোনো আপোষের চুক্তি হয় তাহলে 345-এর সাবসেকশন 8-এ বলছে যে আপোষের যদি কোনো চুক্তি থাকে, আপোষের চুক্তি, আপোষ চুক্তিটা আদালত কি করতে পারবে? নথিভুক্ত করতে পারবে এবং এই আপোষ চুক্তি অনুযায়ী আদালত সামনে অগ্রসর অনেক সময় দেখা যায় যে পক্ষরা আপোষ করছে কিন্তু মামলা উইথড্র করতেছে না। হ্যাঁ, তখন আপনার কাছে যদি এই রকমের কোনো লিখিত চুক্তিনামা থাকে যে এই পক্ষদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেছে কিন্তু পক্ষ কি করতেছে না? মামলা উইথড্র করতেছে না, তাহলে আদালত যে কাজটা করতে পারবে সেটা হচ্ছে এই যে বিষয়টা আছে এই বিষয়টা বিবেচনায় নিয়ে আদালত এই মামলাটাকে খারিজ করে দিতে পারবে, অথবা আদালত তার সামনের কার্যক্রম অগ্রসর হতে পারবে। অর্থাৎ আদালত এই আপোষ মীমাংসা অনুযায়ী যে সিদ্ধান্তটা আসে সেই সিদ্ধান্ত আদালত গ্রহণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটা যদি বোঝা যায় তাহলে আমরা রায়ের যে কনসেপ্টটা আছে সেই রায়ের কনসেপ্টটা নিয়ে একটু কথা বলবো। রায় কিভাবে প্রদান করা হয়, রায়ে কি কি থাকে, এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবো, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কিনা? এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো পড়িয়েছি কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা সামনে অবশ্যই একটু জানিয়ে ফেলবেন কোশ্চেন আছে কিনা।
শেষ বিদায়ের সম্মানে দ্রুত কোশ্চেন আছে কিনা কোনো? বলেন 344। আচ্ছা এখন 344 বলছে আদালত তার কার্যক্রম মুলতবি রাখতে পারে। মুলতবি রেখে এই যে আসামি আছে সেই আসামিকে রিমান্ডে প্রেরণ করতে পারে। অর্থাৎ দুইটা জিনিস, একটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে সাক্ষী হাজির হচ্ছে। এখন সাক্ষী হাজির না হলে আপনি আজকে সাক্ষীর দিন ধার্য আছে, সাক্ষীর দিন ধার্য আছে, সাক্ষী আসে নাই, আপনি কি করবেন? মামলা খারিজ করে দিবেন? না, আপনি পরবর্তী তারিখ দিয়ে দিবেন। তাহলে এই কার্যক্রমটা কি আজকে কোনো কার্যক্রম হলো? হলো না। আজকে কার্যক্রমটা কি হলো? স্থগিত হইল। স্থগিত হয়ে পরবর্তী তারিখে এই সাক্ষীটা গ্রহণ করা। এক। 2 নম্বর হচ্ছে এই 344 দ্বারা আরেকটা ক্ষমতা দেওয়া হচ্ছে আদালত, সেটা হচ্ছে রিমান্ডের ক্ষমতা। এখন দেখেন, একটা রিমান্ড দেওয়া হয় তদন্ত পর্যায়ে, আরেকটাকে রিমান্ডে দেওয়া যায় বিচার পর্যায়ে। তাহলে বিচার পর্যায়ে যখন রিমান্ড দেওয়া হয় এটাকে বলা হয় কাস্টডি অফ কোর্ট, কোর্টের কাস্টডিতে রিমান্ড। এখন কোর্টের তো আসলে কোনো কাস্টডি নাই, এই রিমান্ডটা হচ্ছে পুলিশের হেফাজতে দেওয়া হয় না। অর্থাৎ এটা রিমান্ড মানে হচ্ছে পুনঃ প্রেরণ করা, একজন ব্যক্তিকে আগের জায়গায় আবার পাঠানো, এটাকে বলা হয় রিমান্ড। রিমান্ড মানে টর্চার কিছু লাগে। তাহলে রিমান্ড কখন? যদি দেখা যায়, দুইটা শর্তের কথা বলছে 344-এ, যে ব্যক্তির বিচার হচ্ছে এই ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গেছে এবং এই ব্যক্তিকে যদি আবার ই করা হয়, আরো জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে আরো অনেক তথ্য পাওয়া যাবে। এই ক্ষেত্রে আদালত কি করতে পারে? তার কার্যক্রমটা স্থগিত রেখে, বিচার কার্যক্রম স্থগিত রেখে 344 ধারা অনুযায়ী রিমান্ডে। মনে রাখবেন, যদি তদন্তর পর্যায়ে রিমান্ডটা দেয়, সেই তদন্তর পর্যায়ে রিমান্ডটা দিলে আদালত দুইটা কার্যক্রমে রিমান্ড দিতে পারে। একটা হচ্ছে 344 ধারায় দিতে পারে, সেক্ষেত্রে 344 উল্লেখ করবেন, 167(2) অনুযায়ী, যেটাকে বলে জেল গেটের জিজ্ঞাসাবাদ, এইটা দিতে। আর বিচার পর্যায়ে দিলে তিনি 167(2) কোনোভাবেই দেওয়ার সুযোগ নাই। বিচার পর্যায়ে দিলে যখন একজন আসামি কাস্টডি অফ দ্য কোর্টে চলে আসে, তখন তাকে আবার পুলিশের কাছে ফেরত পাঠানো যায় না। 344 দ্বারা যে রিমান্ডটা আছে সেটা হচ্ছে বিচারিক পর্যায়ে। আদালত যখন দেখবে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে, আরো একটু জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক তথ্য পাওয়া যাবে, তখন আদালত রিমান্ডে প্রেরণ করতে পারবে। কিন্তু এই রিমান্ডটা পুলিশ কাস্টডিতে না, অর্থাৎ থানায় নেওয়া যাবে না ওকে, উনি জেলখানায় থাকবে। জেলখানা বলতে আমরা যেটা বলি জেল হেফাজত, এখানে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এক রায় এবং রায়ের কার্যক্রম এবং হচ্ছে রায় পরবর্তী পদক্ষেপ, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে দেখবো। আজকে এই পর্যন্ত, যেহেতু আমাদের সময় আছে আমরা একটু স্লো অগ্রসর হই। আচ্ছা, কোনো কোশ্চেন, আর কোনো কোশ্চেন থাকলে জানাবেন, যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। ও আচ্ছা, আগামীকালকের যে ক্লাসটা, সেই ক্লাসটা একটু আগে নিব। আগামীকালকের যে 9:30টায় নিই আপনাদের ক্লাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।